তো ওই দিন রাতে এসে আমাকে ছাত্রলীগ নির্মমভাবে মারে। প্রায় আধা ঘন্টা ধরে তিনজন তিনজন আমাকে পিটায় এবং একজন আমাকে ধরে থাকে। আমার রুমে মেরে আমাকে হল থেকে বের করে দেয় এক আচ্ছা, পর্যায়ে। কারা মারছে? এটা ছাত্রলীগের? ছাত্রলীগের 4 জন সদস্য মারছিলেন। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউ সাউথ বাংলার বিশেষ আয়োজন জুলাই সেই দিনগুলো। সাথে আছি আমি আব্দুল্লাহ খালিদ। আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জুলাই আন্দোলনে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন এমন একজন জুলাই যোদ্ধা, জনাব সামিউল আজিম। জনাব সামিউল আজিম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় করে আসার জন্য। আমিও নিউ সাউথ বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য। জি ধন্যবাদ। সামিউল আজিম, আপনি জুলাই আন্দোলনে কিভাবে যুক্ত হলেন এবং কোন জায়গা থেকে এই আন্দোলন সংগ্রাম শুরু করলেন? জুলাই আন্দোলনে যুক্ত হওয়ার পিছনের একটা প্রেক্ষাপট হলো, আমার আগে থেকে 2018 সাল থেকে আমার দীর্ঘ লড়াই আছে। আমি সড়ক আন্দোলন থেকে শুরু করে কোটা বিরোধী আন্দোলন, ধর্ষণ বিরোধী আন্দোলন করছি। ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে আপনার মনে হয় জানা আছে, তৎকালীন সময়ে আওয়ামী লীগের সময়ে ক্যাম্পাসগুলো ছিল সন্ত্রাসে ভরপুর এবং শিক্ষার্থীরা খুবই ভয়ে ত্রস্ত থাকতো। ওই সময়ে আমরা যে শিক্ষার্থীদের পক্ষে ভয়েস রেজ করতাম। ওইখান থেকে আস্তে আস্তে যখন আন্দোলন শুরু হয় জুলাইয়ের 1 তারিখ, তখন আমাদের এই পুরা দক্ষিণ পশ্চিমবঙ্গে যে কোনো আন্দোলন হচ্ছিল না। এটা আস্তে আস্তে 5 তারিখের দিকে যায়। আমাদের ভাইরা প্রথম 5 তারিখে আন্দোলন শুরু করে। ওই দিন সন্ধ্যা থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয় যাতে আমি আন্দোলনটাতে যুক্ত হই। তো ওই দিন সন্ধ্যা থেকে আমরা আস্তে আস্তে আন্দোলনে যুক্ত হই। কোন জায়গা থেকে শুরু করেন আপনার আন্দোলন? আমরা আন্দোলন শুরু করি ক্যাম্পাস থেকেই। মানে ক্যাম্পাসে সর্বপ্রথম আমরা ওই দিন জুম্মার ছিল, জুম্মাতে আমাদের বড় ভাইয়ের একটা মিছিল দেয়। এরপরে সন্ধ্যা থেকে আমরা প্ল্যানিং করতে থাকি যে আমরা কিভাবে সবাইকে সমন্বয় করব এবং কখন আমরা আন্দোলনটা চালাবো। ওইভাবে করে পরের দিন আমরা 11টার দিকে সর্বপ্রথম রাস্তা ব্লকেট করে আন্দোলন শুরু করি। আচ্ছা, চমৎকার বলছেন। জুলাই আন্দোলনের সেই দিনগুলো কেমন ছিল, একটু বিস্তারিত বলবেন? জুলাই আন্দোলনের দিনগুলো তো ছিল উত্তাল। মানে আমরা পুরা 1 মাসে আমরা খুব কম ঘুমাইছি। আমরা প্রতিদিন ধরেন আন্দোলন শেষ হতে 3টার দিকে, আমরা 3টার পর বাসায় যেতাম, কিন্তু মাথায় টেনশন থাকতো সারা দেশে কি হচ্ছে। ওই টেনশনের মধ্যে সারা রাত ঘুম হতো না। তো আবার সকাল 6টার দিকে আমরা একটু করে ঘুম হতো, তারপর আবার 8টার দিকে উঠতাম। উঠে আবার কারণ আমরা ছিলাম সমন্বয়কদের মধ্যে একজন, ফলে আমাদের ওই জিনিসগুলো গুছাইতে হতো। আমরা কি করব, কোথা থেকে আন্দোলন শুরু হবে, কে কোন রোলে দায়িত্ব পালন করবে, ওইগুলো নিয়ে আমরা ছুটে যেতাম। আচ্ছা, যেহেতু যশোরে আপনি আন্দোলন সংগ্রাম শুরু করেছেন, তো যশোরের প্রেক্ষাপটটা কেমন ছিল? যশোরের প্রেক্ষাপটটা সারা দেশ থেকে একটু ভিন্ন ছিল। কারণ শুরুতে যে ছাত্রলীগের কমিটি ছিল না আমাদের। তো ফলে কিছু কিছু পোলাপান যে আমাদের আন্দোলনটা শুরু করছিল, ছাত্রলীগের পোলাপান শুরু করছিল যাতে ওরা কমিটিতে একটা জায়গা পায়। পরে 7-8 তারিখের দিকে আমরা দেখি যে ওরা আস্তে আস্তে আন্দোলন থেকে ব্যাক করে। ফলে আমরা আবার 3-4 জনে পরিণত হই। 3-4 জন বলতে 10-12 জনই আমরা আন্দোলনটা চালাই 10-11 তারিখ পর্যন্ত। এরপরে আস্তে আস্তে আমরা শহরের দিকে মুভ করি। শহরে MM কলেজ, তারপরে বিভিন্ন যেসব স্কুল আছে এগুলোর সাথে যোগাযোগ শুরু করি এবং আমাদের সাথে পলিটেকনিক্যালও যুক্ত হয়। শুরুতে যখন ওরা আমাদের সাথে যুক্ত হতে যায় তখন ওদের উপর ছাত্রলীগ একটা আক্রমণ করে। আমরা আবার ওদেরকে বাঁচানোর জন্য যাই। তারপর ওইখানে আসাদ সে MM কলেজের যে হল, ওইখান থেকে মেয়েরাও বের হয়ে আসে। এভাবে করে আস্তে আস্তে আমরা কোঅর্ডিনেশন করে আন্দোলনটা চালাইছি। আচ্ছা, খুবই চমৎকার বলছেন। জুলাই আন্দোলনে এমন কোন স্মৃতি আছে কিনা যেটা আপনাকে এখনো পর্যন্ত ভাবায়? এরকম তো অনেক স্মৃতি, 30 দিনের প্রায় 3-4 হাজারের স্মৃতি এরকমই আছে। তার মধ্যে কয়েকটা যদি বলতে হয় তাহলে আমি বলবো 15ই জুলাইয়ের রাতের কথা। কারণ 14ই জুলাই আমরা যে ক্যাম্পাসে রাজাকার মিছিল করেছিলাম। 11টা পর্যন্ত কোনো মিছিল হচ্ছিল না। পরে আমরা যখন গিয়ে চিল্লানো শুরু করলাম, আস্তে আস্তে পুরো ক্যাম্পাস উজ্জীবিত হয়ে যায়। যেটা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, যেটা ছাত্রলীগের তথা সরকারের খুব গায়ে লাগে। ওরা আমাদের ভিসির মাধ্যমে অর্ডার দেয় যে আমাদের যাতে মারা হয়। তো ওইটা সবাই প্রাণ ভয়ে পালাই গেল, আমি পালাই নাই। কারণ আমার সব পেপার বা ওই লিফলেট সবকিছু আমার কাছে ছিল। হল থেকে আমি যাই নাই, আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, যদি যা হবে হবে। তো ওই দিন রাতে এসে আমাকে ছাত্রলীগ নির্মমভাবে মারে। প্রায় আধা ঘন্টা ধরে তিনজন আমাকে পিটায় এবং একজন আমাকে ধরে থাকে। ওইভাবে করে আমাকে আপনাকে হল রুম থেকে নিয়ে গেছিল? হলে আমার রুমেই মারছে। আচ্ছা আচ্ছা।
আমার রুমে মেরে আমাকে হল থেকে বের করে দেয় এক আচ্ছা, পর্যায়ে। কারা মারছে? এটা ছাত্রলীগের? ছাত্রলীগের 4 জন সদস্য মারছিল। তারা কি ওই প্রতিষ্ঠানেরই কেউ? জি, আমাদের প্রতিষ্ঠানের ছাত্রলীগের 2 জন মনে হয় সহসভাপতি ছিল, আর 2 জন হচ্ছে যে ছাত্রলীগ সাপোর্টার ছিল। আচ্ছা, তারপরে আমাদের আরো অনেকগুলো স্মৃতি আছে। তার মধ্যে আরেকটা স্মৃতি হচ্ছে যে জি বলছেন যে মারধর করে, এর মানে শেষটা কি হবে? আমাকে হল থেকে বের করে দিয়ে পরে আমি হল থেকে বের হয়ে রাশেদ খানের সাথে এবং আমাদের কয়েকজন শিক্ষকের সাথে যোগাযোগ করি। তো আমি তারপরে শহরে এসে রাশেদ ভাইয়ের সাথে দেখা হয়। রাশেদ ভাই আমাকে সেবা শুশ্রূষা করে এবং আমার থাকার জায়গা ছিল না, যেহেতু আমি হলে ছিলাম। ফলে আমাকে সাইদ ভাইয়ের রুমে থাকতে হয়। তো সাইদ ভাইয়ের বাসায় ছিলাম পরবর্তী 16 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত। এরপর ওইখান থেকে আমরা আন্দোলন পরিচালনা করছিলাম। আর আরো স্মৃতি বলতে আমার আরো কিছু স্মৃতি আছে, যেমন 31 তারিখ আমাদেরকে পুলিশ প্রথমে ওই পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হচ্ছে যে আমাদেরকে প্রথমে বাধা দেয়। ওইখান থেকে আমি ধর্মতলায় গিয়ে আবার মিছিল করানোর চেষ্টা করি। এখানে পুলিশ গিয়ে হচ্ছে যে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। ওইখানে আমাদের যে নারীরা ছিলেন, ওই নারীরা আমাদের সামনে শিল্ড হয়েছিলেন, আমাদেরকে যাতে কেউ অ্যাবডাক্ট করতে না পারে বা আমাদেরকে যাতে হামলা করতে না পারে। তবুও আমাদেরকে মারা হয়েছিল, বিশেষ করে আমাদের নারীদেরকে। আয়েশা, সিলভিয়া, ওরা সবাই মার খেয়েছিল ওই দিন। পরবর্তীতে আমাদের আরেকটা ঘটনা আছে, এটা হচ্ছে আমাদের আমরা যে গ্রাফিটি নিয়ে আমরা ওই দিন সন্ধ্যাবেলা হচ্ছে যে গ্রাফিটি করার চেষ্টা করতেছিলাম। তো সবাইকে বললাম যে ক্যাম্পাসে আমরা গ্রাফিটি আঁকবো, কে কে আসবে। এত মানুষজন ছিল, তার মধ্যে মাত্র 6 জন আমরা গেছিলাম। তার মধ্যে আমরা 4 জন ছেলে ছিলাম, 2 জন মেয়ে ছিল। আচ্ছা, ওরা গিয়ে বাংলাদেশ সর্বপ্রথম আমরা খুবই অ্যাগ্রেসিভ ভাষায় আমাদের ক্যাম্পাসে গ্রাফিটি করছিলাম। বাহ, খুবই চমৎকার বলছেন। জুলাইয়ের পরবর্তী বাংলাদেশ এখন কেমন দেখছেন? জুলাইয়ের পরবর্তী বাংলাদেশ আসলে একটা মিক্স ফিলিংস আছে। মিক্স ফিলিংসটা হইতেছে আমার খুব খুশি লাগে যখন মানুষ দেখি কথা বলা শিখে গেছে, মানুষ এখন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, যে যেদিকে বাধা ফেস করতেছে বা যেটা অন্যায় মনে হচ্ছে সেটা নিয়ে বাধা ফেস করতেছে, সেটাতে কথা বলতেছে। আর আসলে আমরা একটু অসহিষ্ণু জাতি বা আমাদের ধৈর্য একটু কম। একটা রেভলিউশন যখন হয়, মানে একটা রেভলিউশন একটা হচ্ছে প্রসেস, দীর্ঘ পুরা সিস্টেমকে পরিবর্তন করে ফেলার একটা প্রসেস। এই প্রসেসে যখন থাকবো তখন হইতেছে আমাদের যে সিস্টেমটা, সেটা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার আছে, কি কি চেঞ্জ করতে হবে সেটা সম্পর্কে জ্ঞান থাকা দরকার আছে, এবং এই চেঞ্জটাকে হওয়ার জন্য আমাদের ওই ধৈর্যটা দরকার আছে। ফলে আমরা দেখতেছি যে মানুষ তো কথা বলতেছে, কিন্তু তারা রাষ্ট্র সম্পর্কে বা রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব বা তাদের উপর রাষ্ট্রের যে মানে দায়বদ্ধতা আছে, এটা সম্পর্কে মানুষের এখনো জ্ঞান হয়নি। ফলে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আমরা যদি অন্যান্য দেশকে দেখি তাহলে দেখবো যে তারা রাষ্ট্রের প্রশ্নে সবাই এক। মানে তাদের মধ্যে মতমিল থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের প্রশ্নে সবাই এক। আমরা এখনো পর্যন্ত আজকে স্বাধীনতার প্রায় 55 বছর পরেও আমরা এখনো ওই পর্যায়ে যাইতে পারি না যে আমরা সবাই রাষ্ট্রের প্রশ্নে এক হইতে পারবো। এবং আমাদের দায়বদ্ধতা বা সরকার বা আমাদের নাগরিকের যে সত্তাটা, এটাকে কিভাবে হচ্ছে যে আমরা দেখবো, রাষ্ট্রের বোধ, আমাদের যে বোধটা দরকার সেটা আমরা এখনো পর্যন্ত কনফাইন করতে পারি নাই। তো এখন মিক্স আর কি। এখন আমার আশা আছে যে এই চেঞ্জগুলো আমরা যা চাইছিলাম জুলাইতে এগুলা হবে, কারণ একবার যখন মানুষের মনের মধ্যে বিপ্লব হয়ে গেছে, তার মানে দেশের মধ্যেও বিপ্লব হয়ে যাবে। জি, চমৎকার বলছেন। জুলাই আন্দোলনে ছাত্ররা তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এখনো অসংখ্য ছাত্ররা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো যে কারণে আসলে তারা আন্দোলন সংগ্রাম করেছিল, এটা আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করেন? এটা আসলে মিনিমাম বাস্তবায়ন হয়নি। যদি আমরা বলি যে একটা বৈষম্যহীন সমাজের লক্ষ্যে আমাদের ব্যানারে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা পরবর্তীতে ছাত্র জনতার লড়াইতে আমরা একটা 17 বছর ধরে ফ্যাসিবাদী কাঠামোকে বিদায় করতে পারছি। ফলে এখন পর্যন্ত আমরা বিভিন্ন সব ক্ষেত্রে আমরা দেখতেছি বৈষম্য এখনো রয়ে গেছে, কিন্তু মানুষের মধ্যে ওই বিপ্লবটা ঘটে গেছে, এগুলো আমাদের চেঞ্জ করে ফেলতে হবে। ফলে এখনো পর্যন্ত ন্যূনতম পরিবর্তন না হলো, এটা আস্তে আস্তে মানুষকে ওই দিকে নিয়ে যাচ্ছে, যেটা আস্তে আস্তে মানুষকে পরিবর্তন করতে, রাষ্ট্রের যে নীতিগুলো মানুষের বিরুদ্ধে, মানুষের নাগরিকের বিরুদ্ধে কাজ করবে, সেগুলোকে পরিবর্তন করতে বাধ্য করবে। জি, চমৎকার ভাবে বলছিলেন। আমরা সর্বশেষ আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে জুলাইয়ের পরবর্তী জেনারেশনদের জন্য আপনার পক্ষ থেকে কি ধরনের মেসেজ থাকবে? জুলাই পরবর্তী জেনারেশনই তো বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা আস্তে আস্তে বড় হব, তারপরে পরের জেনারেশন আসবে, তাদের কাছে আমার মেসেজ থাকবে যে দেশ সবার আগে, দেশ সবার আগে, তার আগে হচ্ছে যে ব্যক্তি।
মানে আমি যখন হচ্ছে যে ফুললি একজন স্বাধীন মানুষ হব, আমি যখন রাষ্ট্র সম্পর্কে জানবো, আমার সমাজ সম্পর্কে জানবো, সমাজের যে আমার কর্তব্যগুলো আছে বা সমাজের প্রতি আমার দায়বদ্ধতাগুলো আছে এগুলো জানবো, একজন নাগরিক হিসেবে আমার দায়বদ্ধতাগুলো জানবো, রাষ্ট্র কি সেটা বুঝবো, তখন আমরা বুঝতে পারবো যে রাষ্ট্রের মধ্যে কোন কোন সমস্যাগুলো আছে, কোন কোন সমস্যাগুলো আমাদের কিভাবে সমাধান করতে হবে। তো আমার নেক্সট জেনারেশনের কাছে প্রশ্ন থাকবে, অবশ্যই সাহস রাখতে হবে, কিন্তু তার পাশাপাশি যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে ধৈর্য এবং জানার প্রতি আগ্রহ। জ্ঞান ছাড়া আলটিমেটলি আপনি কিছুই করতে পারবেন না, আপনার জ্ঞান অর্জন করতে হবে, রাষ্ট্র কি, আইন কি, তারপর হচ্ছে যে নাগরিক কারা, এগুলো সম্পর্কে আপনার ধারণা রাখেন, তাহলে আপনার আমরা আমরা যে চেঞ্জগুলা হয়তো আমরা করতে পারি না, যেটা আমরা শুরু করে যাচ্ছি সেটা আপনারা শেষ করতে পারবেন। জি, খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন সামিউল আজিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আগামী অনুষ্ঠানে নতুন কোনো জুলাই যোদ্ধা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাদের এই আয়োজন কেমন লাগছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। নিউজ সাউথ বাংলা, সম্ভাবনাময় আগামীর পথে।